এআইএফএ সুপার কাপে গ্রুপ এর শেষ ম্যাচে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের ম্যাচ 0-0 গোলে ড্র হলো। গ্রুপ এর এই ম্যাচটির আগের ম্যাচে চেন্নাইন এফসি এবং ডেম্পো এফসির মধ্যে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছিল। কাজেই গ্রুপ এর শেষ ম্যাচে সেমিফাইনালে কোয়ালিফাই করার জন্য ইস্টবেঙ্গলের কাছে একটি ড্রই যথেষ্ট ছিল, কারণ গোল পার্থক্যে গ্রুপের অন্য দলগুলোর থেকে ইস্টবেঙ্গল এগিয়ে ছিল। অন্যদিকে সেমিফাইনালে কোয়ালিফাই করার জন্য এই ম্যাচে মোহনবাগানকে জিততেই হতো, কিন্তু মোহনবাগানের জেতার সেই রকম তাগিদ এই ম্যাচে ছিল বলে আমার তো মনে হলো না। এখন এই ম্যাচটি ড্র হওয়ায় মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের পয়েন্টস সমান থাকলেও গোল পার্থক্যে এগিয়ে থাকা ইস্টবেঙ্গল গ্রুপ এ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে কোয়ালিফাই করলো। এবারে সুপার কাপে মোহনবাগান সেমিফাইনালে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ার পরে পরস্পর দোষারোপ করা শুরু হয়েছে, যা একেবারেই কাম্য নয়। মনে রাখতে হবে যে এই কোচ, এই প্লেয়াররা এবং এই ম্যানেজমেন্টই তো মোহনবাগানকে অনেক সাফল্য এনে দিয়েছে। এই তো সেই দিন সপ্তাহ দুয়েক আগে 18 অক্টোবর 2025 তারিখে মোহনবাগান ইস্টবেঙ্গলকে পেনাল্টি শুটআউটে হারিয়ে আইএফএ শিরোপা জিতল। কিন্তু এটাও ঘটনা যে এই মরশুমে ডুরান্ড কাপে এবং সুপার কাপে মোহনবাগান সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারল না, এবং এই মুহূর্তে সুপার কাপ এবং ডুরান্ড কাপ গুরুত্বের বিচারে আইএফএ শিল্ডের থেকে ভারতে অনেক বড় টুর্নামেন্ট, বিশেষ করে সুপার কাপ, কারণ সুপার কাপের জয়ী দল এশিয়ার প্রতিযোগিতায় খেলার সুযোগ পায়। এখন মোহনবাগান যে সুপার কাপের সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারল না, তার কারণগুলো আমার যা মনে হয় পরপর বলছি। 1 নম্বর কারণ হলো গ্রুপ পর্বে ডেম্পো এফসির বিরুদ্ধে ম্যাচে মোহনবাগানের আশ্চর্যজনক ড্র। গ্রুপ পর্বে মোহনবাগানের দ্বিতীয় ম্যাচে মোহনবাগান আশ্চর্যজনক ড্র করেছিল ডেম্পো এফসির বিরুদ্ধে। সেই ম্যাচে মনে হয় সবাই এক প্রকার নিশ্চিত ছিলেন যে মোহনবাগান জিতবে। সংশয়টা ছিল এটা নিয়ে যে মোহনবাগান কত গোলের ব্যবধানে জিতবে, কিন্তু সবাইকে কার্যত অবাক করে ডেম্পো এফসির বিরুদ্ধে ম্যাচে ড্র করেছিল মোহনবাগান। এবং আরও আশ্চর্যের এই কারণে যে ডেম্পো দলে কোনো বিদেশি ফুটবলারও ছিলেন না। সেই ম্যাচে মোহনবাগান জিতে থাকলে মোহনবাগানের 6 পয়েন্টস হয়ে যেত। সেক্ষেত্রে গ্রুপের শেষ ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ড্রর পরে মোহনবাগানের পয়েন্টস ছিল 7, এবং গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মোহনবাগান সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারত। ডেম্পোর সাথে ড্রটা তাই খুব ভাইটাল হয়ে গেল। গ্রুপ পর্বে মোহনবাগান ডেম্পো এফসি ম্যাচ এবং ইস্টবেঙ্গল চেন্নাইন এফসি ম্যাচের উপর ভিডিও আপলোড করেছিলাম, তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। এরপরের কারণগুলো মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচের সম্পর্কিত। প্রথম কারণ তো আলোচনা আগেই করলাম, এবার চলে আসি 2 নম্বর কারণে। 2 নম্বর কারণ হলো গ্রুপের শেষ ম্যাচে মোহনবাগানের প্লেয়িং 11 নির্বাচন। সুপার কাপে 6 জন বিদেশি নিয়ে খেলার সুযোগ থাকা সত্ত্বেও এই ম্যাচে মোহনবাগানের স্টার্টিং 11-এ 3 জন বিদেশি ছিলেন। তারা হলেন টম আলড্রেট, আলবার্তো রড্রিগেজ এবং জেমি ম্যাকলারেন। দ্বিতীয়ার্ধের 60 মিনিটের পরে পরিবর্তন হিসেবে নামেন জেসন কামিংস, আর প্রায় 75 মিনিটের পরে পরিবর্তন হিসেবে নামেন রবসন রবিনো এবং দিমিত্রি পেট্রাতস। শুরু থেকেই সব বিদেশিরা খেললে ইস্টবেঙ্গলের ডিফেন্সের উপর অনেক বেশি চাপ তৈরি হতে পারত। এখন কেউ কেউ বলতেই পারেন ডেম্পোর বিরুদ্ধে ম্যাচে তো শুরু থেকেই জেসন কামিংস, রবসন রবিনো এবং দিমিত্রি পেট্রাতস ছিলেন, তার সাথে টম আলড্রেডও ছিলেন, কিন্তু সেই ম্যাচেও তো ড্র হয়েছিল। কিন্তু তাও 6 জন বিদেশি নিয়ে খেলার সুযোগ যখন ছিল, তখন এই ম্যাচে খেলানো উচিত ছিল, কারণ এই ম্যাচটি গ্রুপের ম্যাচ হলেও গুরুত্বের বিচারে একরকম কোয়ার্টার ফাইনালের মতোই ছিল, কারণ মোহনবাগান এই ম্যাচটি জিতলেই সেমিফাইনালে কোয়ালিফাই করত। 3 নম্বর কারণ হলো মোহনবাগানের আক্রমণ ভাগের ব্যর্থতা। গ্রুপ পর্বে ডেম্পো এফসির বিরুদ্ধে ম্যাচে মোহনবাগানের আক্রমণ ভাগ ব্যর্থ হয়েছিল, আর ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচেও মোহনবাগানের আক্রমণ ভাগ ব্যর্থ হলো। সেমিফাইনালে কোয়ালিফাই করার জন্য মোহনবাগানের ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে জয়ের প্রয়োজন ছিল, অথচ মোহনবাগান পুরো ম্যাচ জুড়ে, বিশেষ করে প্রথমার্ধে, সেভাবে ক্লিয়ার গোল করার সুযোগ তৈরি করতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই মোহনবাগানের কাছে পরপর দুটো সুযোগ এসেছিল, কিন্তু মোহনবাগানের আক্রমণ ভাগের ধারাবাহিকতা ছিল না। দ্বিতীয়ার্ধে জেসন কামিংস, রবসন রবিনো এবং দিমিত্রি পেট্রাতস নামার পরে মোহনবাগানের আক্রমণ ভাগ অনেক বেশি সচল হলো, কিন্তু ততক্ষণে ইস্টবেঙ্গলের ডিফেন্স এবং মিডফিল্ড আত্মবিশ্বাস পেয়ে গেছিল। 4 নম্বর কারণ হলো এই ম্যাচে ইস্টবেঙ্গলের রক্ষণ এবং আক্রমণ মোহনবাগানের রক্ষণ এবং আক্রমণকে ছাপিয়ে গেছিল। ইস্টবেঙ্গলের ডিফেন্স, মিডফিল্ড এবং অ্যাটাক, এই 3টি ক্ষেত্রে মোহনবাগানের ডিফেন্স, মিডফিল্ড এবং অ্যাটাককে এই ম্যাচে ছাপিয়ে গেছে। ইস্টবেঙ্গলের ডিফেন্সে আনোয়ার আলী এবং কেভিন সিভিলে কার্যত নড়তে দেননি জেমি ম্যাকলারেনকে। মোহাম্মদ রাকিব বেশিরভাগ ক্ষেত্রে লিস্টন কোলাসের দৌড় আটকে দিয়েছিলেন, একই রকমভাবে মনবীর সিং এর দৌড় আটকে দিয়েছিলেন জয় গুপ্তা। মিডফিল্ডে ইস্টবেঙ্গলের 3 বিদেশি সাউল ক্রেসপো, মোহাম্মদ রশিদ এবং মিগুয়েল ফিগুয়েরা
উঠে নেমে খেলে কার্যত খেলা নিয়ন্ত্রণ করছিলেন। আর ইস্টবেঙ্গলের অ্যাটাক লাইনে বিপিন সিং, নওরেম মহেশ সিং এবং হামিদ আহাদাদ মোহনবাগানের আক্রমণ ভাগের তুলনায় অনেক বেশি সচল ছিলেন। এখানে ইস্টবেঙ্গল কোচকে কৃতিত্ব দিতে হবে এই কারণে যে ড্র করলেই যেখানে ইস্টবেঙ্গল সেমিফাইনালে কোয়ালিফাই করত, সেখানে ইস্টবেঙ্গল জয়ের জন্যই নেমেছিল। মোহনবাগানের সেমিফাইনালে কোয়ালিফাই করতে না পারার পিছনে আপনাদেরও কি এই কারণগুলোই মনে হয়? আপনাদের মতামত কমেন্টস করে জানাতে পারেন।